18 শতকের বাংলার কথা যদি ভাবি তাহলে এমন একজনের কথা বলতে হয় যার নাম হয়তো আমরা অনেকেই সেভাবে শুনিনি, কিন্তু তার বানানো নকশার উপরে কিন্তু দাঁড়িয়েছিল বাংলার ভবিষ্যৎ। তিনি হলেন মুর্শিদ কুলি খান। বলা যায় তিনি প্রায় একাই একটা নতুন রাষ্ট্রকে গড়ে তুলেছিলেন। তো তার গল্পে তো আমরা যাবই, কিন্তু তার আগে আসুন একটু ভাবি একটা দেশ বা একটা রাষ্ট্র আসলে কিভাবে গড়ে ওঠে, ঠিক কি লাগে একটা সফল রাষ্ট্র বানাতে। দেখুন, যে কোনো সরকারের সামনেই না কয়েকটা কমন চ্যালেঞ্জ থাকে, বলতে পারেন একটা ধাঁধার মতো। প্রথমটা হলো দেশের মানুষের ওপর বেশি চাপ না দিয়ে ট্যাক্স বা রাজস্ব আদায় করা যাবে কিভাবে। দ্বিতীয়টা, বাইরের শক্তিশালী দেশগুলোর প্রভাব থেকে নিজেদের স্বাধীন রাখা। আর 3 নম্বর, যেখানে অনেক ধর্মের অনেক জাতের মানুষ একসাথে থাকে সেই সমাজটাকে এক সুতোয় বাঁধা। এই চ্যালেঞ্জগুলো কিন্তু আজকের দিনেও বিশেষ করে বাংলাদেশের জন্য খুবই সত্যি। মজার ব্যাপার হলো আজ থেকে প্রায় 300 বছর আগে মানে 1700 সাল নাগাদ বাংলা কিন্তু ঠিক এই 3টে সমস্যার মুখেই পড়েছিল। আর ঠিক তখনই মুর্শিদ কুলি খান নামে একজন এসে হাজির হন, যিনি সব সমস্যার সমাধানের একটা ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে ফেলেন। চলুন তাহলে তার সে অসাধারণ গল্পটাই আজ শুনি। তো মুর্শিদ কুলি খানের জীবনটা কিন্তু সিনেমার গল্পের চেয়েও অনেক বেশি নাটকীয়, কারণ তার জীবনের শুরুটা হয়েছিল একদম অন্য একটা নামে, অন্য একটা পরিচয়। ভাবা যায় দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম, অথচ ভাগ্য তাকে নিয়ে গেল দাসত্বের জীবনে। কিন্তু দেখুন, মেধা আর বুদ্ধি থাকলে কি না হয়। নিজের অবিশ্বাস্য ট্যালেন্টের জোরে তিনি ধাপে ধাপে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সুনজরে চলে আসেন, আর সেখান থেকে সোজা বাংলার প্রথম নবাব মানে একজন দাস থেকে একটা গোটা প্রদেশের শাসক। এই জার্নিটা শুনলেই বোঝা যায় তিনি কতটা অসাধারণ তীরময়ান ছিলেন। ওকে, তো এখন আসা যাক আসল কথায়। মুর্শিদ কুলি খান ঠিক এমন কি করেছিলেন, কি এমন যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন যা বাংলার চেহারাটাই পুরোপুরি বদলে দিয়েছিল? ব্যাপারটা হলো, তিনি যখন বাংলার দায়িত্ব পান তখন প্রদেশের অবস্থা ছিল ভয়াবহ খারাপ, মানে টাকা পয়সার বিশাল সংকট। পুরনো জায়গিরদারি সিস্টেমে রাজ্যের বেশিরভাগ ট্যাক্সই গায়েব হয়ে যাচ্ছিল। দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোষাগার বলতে গেলে প্রায় ফাঁকা। সোজা কথায় বাংলা তখন দেউলিয়া হওয়ার মুখে। পরিস্থিতিটা বুঝতে শুধু এই সংখ্যাটাই দেখুন, মাত্র 42%। হ্যাঁ, পুরনো সিস্টেমে ট্যাক্স আদায়ের হার ছিল এটাই। মানে ভাবুন একবার, রাজ্যের আয়ের অর্ধেকেরও বেশি টাকা সরকারের হাতে আসার আগেই দুর্নীতি আর মিসম্যানেজমেন্টের কারণে হাওয়া হয়ে যেত। তো মুর্শিদ কুলি খান এসে এই পুরো সিস্টেমটাকে ধরে নাড়িয়ে দিলেন। তিনি জায়গিরদারি সিস্টেম তুলে দিয়ে মালজামিনি নামে একেবারে নতুন একটা ব্যবস্থা চালু করলেন। চলুন একটু সহজ করে বুঝি এই নতুন সিস্টেমটা আসলে কি ছিল আর কিভাবে কাজ করত। সহজ ভাষায় এটা ছিল একটা অকশন বা নিলামের মতো। সরকার বলতো এই এলাকার ট্যাক্স আদায়ের দায়িত্ব কে নেবে, তখন ইজারাদার বা কন্ট্রাক্টররা সেই দায়িত্ব নিত। কিন্তু শর্ত ছিল তাদের আগে থেকেই একটা বন্ড বা জামানত দিয়ে গ্যারান্টি দিতে হতো যে তারা সরকারকে একটা ফিক্সড অ্যামাউন্ট দেবেই। এই যে জামানত, এটার জন্যই সিস্টেমটার নাম হয়েছিল মালজামিনি। এর ফলে কি হলো, সরকারের আয়টা একদম নিশ্চিত হয়ে গেল। আর এই নতুন সিস্টেমের রেজাল্ট এক কথায় অবিশ্বাস্য। মাত্র 15 বছরের মধ্যে যে ট্যাক্স আদায়ের হার ছিল 42%, সেটা লাফিয়ে গিয়ে দাঁড়ালো 89%, মানে প্রায় ডাবল। এটা একটা অর্থনৈতিক বিপ্লবের চেয়ে কম কিছু ছিল না। কিন্তু শুধু টাকা পয়সার দিকটা ঠিক করলে তো হবে না, তাই না? মুর্শিদ কুলি খান খুব ভালো করে জানতেন যে একটা দক্ষ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন ছাড়া এর সাফল্য ধরে রাখা যাবে না। তাই তিনি হাত দিলেন আমলাতন্ত্রে, মানে সরকারি ব্যবস্থাতেও একটা বড় পরিবর্তন আনলেন। তার প্রশাসনে কারা কাজ করত সেটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয়। তার অফিসারদের মধ্যে 60%-এরও বেশি ছিলেন হিন্দু। কেন? কারণ মুর্শিদ কুলি খান ছিলেন ভীষণ প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী। তিনি ধর্ম বা বংশ পরিচয় দেখতেন না, দেখতেন যোগ্যতা। তিনি বুঝেছিলেন যে বাংলার অর্থনীতিটা আসলে যাদের হাতে, তাদের ছাড়া একটা স্টেবল সরকার চালানো অসম্ভব। আচ্ছা,
মুর্শিদ কুলি খানের সাফল্যের ৩ নম্বর পিলারটা ছিল তার ডিপ্লোমেসি বা কূটনীতি, আর এটা ছিল সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং। ভাবুন, একদিকে দিল্লির মোঘল সাম্রাজ্য তখন ধীরে ধীরে দুর্বল হচ্ছে, আর অন্যদিকে ইউরোপীয় শক্তিগুলো যেমন ইংরেজরা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই দুয়ের মধ্যে তিনি একটা অসাধারণ ব্যালেন্স তৈরি করেছিলেন। তিনি দিল্লির সম্রাটকে কিন্তু নিয়মিত ট্যাক্স পাঠাতেন যাতে তারা খুশি থাকে, কিন্তু সে ট্যাক্সের পরিমাণ কত ছিল জানেন? বাংলার মোট আয়ের 7%-ও কম। মানে নামে মাত্র আনুগত্য দেখিয়ে তিনি একদিকে মুঘলদের শান্ত রাখতেন, আর অন্যদিকে বাংলা শাসন করতেন প্রায় পুরোপুরি নিজের মতো করে, একদম স্বাধীনভাবে। আর ইউরোপিয়ান ট্রেডারদের ব্যাপারে তার পলিসি ছিল একদম পরিষ্কার। ব্যবসা করতে চাও, করো, কারণ তাতে রাজ্যেরই লাভ। কিন্তু দেশের সার্বভৌমত্বর ব্যাপারে, মানে স্বাধীনতার প্রশ্নে, তিনি ছিলেন এক চুলো ছাড় দিতে নারাজ। ইংরেজদের বলা তার একটা কথাতেই তার পুরো পলিসিটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছিলেন, আপনাদের জাহাজ চলুক, সমস্যা নেই, কিন্তু নদীর ট্যাক্সটা আমাদেরকেই দিতে হবে। বন্ধুত্ব থাকবে হিসাবের খাতার উপর। মানে একদম কাট অ্যান্ড ড্রাই। ব্যবসা আর বন্ধুত্ব এক জিনিস, কিন্তু বাংলার সম্পদের উপর কন্ট্রোল থাকবে শুধু তারই। তো পুরো ব্যাপারটা থেকে আমরা কি শিখতে পারি? চলুন একদম শুরুতে আমরা যে প্রশ্নগুলো নিয়ে কথা বলছিলাম সেখানে ফিরে যাই। মুর্শিদ কুলি খানের এই মডেল থেকে আজকের দিনেও কি কোনো শিক্ষা নেওয়ার আছে? তার শাসন ব্যবস্থা থেকে আজকের দিনেও অন্তত 5টা বড় শিক্ষা নেওয়া যায়। 1. বংশ বা পরিচয় নয়, যোগ্যতাই আসল। 2. বড় শক্তিগুলোর সাথে এমনভাবে ডিল করা যাতে নিজের দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়। 3. জনগণের কাছ থেকে নেওয়ার ট্যাক্সের টাকা তাদের জন্যই খরচ করা। 4. এমন একটা সমাজ তৈরি করা যেখানে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকতে পারে। আর 5. আঞ্চলিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। ভাবুন, এই নীতিগুলো কিন্তু 300 বছর পরেও যে কোনো দেশের জন্য সমানভাবে সত্যি। তবে তার এই মডেলে একটা বড় দুর্বলতাও কিন্তু ছিল, আর সেটা হলো তিনি সামরিক শক্তি বাড়ানোর দিকে তেমন নজর দেননি। তার পুরো ফোকাসটাই ছিল অর্থনীতি আর প্রশাসনকে শক্তিশালী করার উপর। আর এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি কি একটা দেশকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারে যদি তার মিলিটারি পাওয়ার দুর্বল হয়? হয়তো এই প্রশ্নের উত্তরটা মুর্শিদ কুলি খানের পরের প্রজন্মের শাসকদের ইতিহাসেই পাওয়া যায়। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।